আসসালামু আলাইকুম। আচ্ছা, আশা করছি আমাকে শুনতে পাচ্ছো। তো আমি শুরু করি আমাদের আজকের ক্লাসটা। তোমরা একটু বেশি দেরি করে জয়েন করতেছো, তোমরা একটু চেষ্টা করো যাতে করে তাড়াতাড়ি করে জয়েন করা যায়। কারণ তোমাদের ঠিক পরেই থার্ড ইয়ারের ক্লাস, তো আমি ইচ্ছা করলেও কিন্তু তোমাদেরকে যে 10 মিনিট বাড়ায় দেবো সেটা দিতে পারি না। তাই জন্য তোমরা যদি একটু আগে ভাগে জয়েন করো, যেমন এখানে ধর এখন 38 বাজে, তোমরা যদি 30-32-এই যদি জয়েন করতে তাহলে এতক্ষণ আমি ক্লাস শুরু করে দিতে পারতাম। তোমাদের একটা কমন সমস্যা সবারই আর কি, যে নোটিফিকেশনের আশায় বসে থাকো, অথচ নোটিফিকেশনের আশায় বসে না থাকে ঠিক 8:30টাতে গ্রুপে ঢুকলেই এই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু তুমি ক্লাসে জয়েন করে ফেলতে পারবা। কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন ফেসবুক নিয়ে যাবে, তারপরে তুমি ফেসবুক কি সাথে সাথে নোটিফিকেশন নিয়ে যায়? অবশ্যই না। 2-4-5 মিনিট দেরি হয় আর কি কোনো কিছু দেওয়ার পরে। তো এই ক্ষেত্রে তোমরা এই যে 2-4-5 মিনিট লেস করে ফেলতেছো। ওকে, দেখো আজকে আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হলো এই যে এই প্রশ্নটা, দ্য পিয়ানো যে কবিতাটা, এটার ভিতরে কিছু ড্রামাটিক এলিমেন্ট রয়েছে। সেই ড্রামাটিক এলিমেন্টগুলো কি কি সেগুলো আমরা দেখব। আরেকটা জিনিস, যদি আমরা সময় পাই তাহলে এই রবার্ট ফ্রস্টের যে হোম বেরিয়াল যেটা যে কবিতা, সেইটার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আমরা একটু জানার চেষ্টা করব। তো চলো দেখি। আমি দেখো গ্রুপে অলরেডি শেয়ার করেছি তোমাদের ফ্রেন্ডস বুক কর্নারের যে বই, সেই বই থেকে, সেই গাইড থেকে আসলে কোশ্চেনগুলো দেখাচ্ছি। ফার্স্ট ইয়ারে এত বেশি হন্তদন্ত হওয়ার কিছু নেই, এগুলো থেকে পড়লেই তোমাদের হয়ে যাবে। তো এই জন্য এগুলো থেকেই দেয়া এবং এখানে থেকে বুঝিয়ে দিচ্ছি আর কি। তো দেখো আমি এটা ওপেন করি। বলছে পিয়ানো ইজ এ শর্ট বাট ডিসেপটিভ সিম্পল পোয়েম বাই ডিএইচ লরেন্স। বলছে ডিএইচ লরেন্সের একটা শর্ট কিন্তু অনেক ডিসেপটিভ, মানে বেশ বোঝাপড়ার জিনিস আছে এর ভেতরে আর কি। জ্ঞানোদীপ্ত একটা রাইটিং হচ্ছে বা একটা কবিতা হচ্ছে এই পিয়ানো। দ্য মেইন ড্রামাটিক এলিমেন্টস অফ দিস পোয়েম ইজ ইটস কনফ্লিক্টস। এর যে প্রধান যে ড্রামাটিক এলিমেন্ট যেটা এর ভেতরে রয়েছে সেটা হচ্ছে এর ভেতরে কনফ্লিক্ট রয়েছে, দ্বন্দ্ব রয়েছে। দ্বন্দ্বগুলো কি আমরা এটা জানবো আর কি পরে। In a very small canvas, the poet in this poem focuses on conflicts of enormous passions. বলছে একটা ছোট্ট ক্যানভাসে, ছোট্ট একটা ক্যানভাস তৈরি করেছেন আমাদের কবি, এবং সেই ছোট্ট ক্যানভাসের ছোট্ট কবিতার ভেতরে তিনি ফোকাস করেছেন একটা মানে ইনরমাস প্যাশন, অনেক বড় রকমের একটা প্যাশনের বা আবেগ বা অনুভূতির যে দ্বন্দ্ব, সেটাকে তিনি এখানে আলোচনা করেছেন বা ফোকাস করেছেন। লাইক আ ড্রামা দ্য পোয়েম হ্যাজ অ্যাকশন ইন ইট। একটা ড্রামার মতো এই কবিতার ভেতরে অ্যাকশন রয়েছে। মানে অ্যাকশন কাকে বলে? ওই যে ড্রামাতে যখন অভিনয় করা হয় বা ডায়ালগ থাকে, এরকম একটা জিনিস এখানেও রয়েছে। দ্য অ্যাকশন মুভস ক্যাম সেরেনিটি টু টিমালটিয়াস ক্রাস্ক অফ ক্লাইম্যাক্স অ্যান্ড দেন ফলো দ্য রেজলিউশন। তো বলছে এখানে যে আহ, আমাদের যে মানে কবিতা, এই কবিতাটা বলছে যে এই অ্যাকশনটা মুভ করছে আমাদেরকে একটা শান্ত, পবিত্র, সিরিনিটি একটা পরিবেশ থেকে টু এ টিউমালটিয়াস ক্রাস্ক অফ ক্লাইম্যাক্স, অর্থাৎ একটা বিক্ষুব্ধ, একটা অত্যন্ত ক্ষুব্ধ একটা জটিল সমস্যার ভেতরে আমাদেরকে ফেলতেছে, বা কঠিন একটা সমস্যার ভেতরে ফেলতেছে, এবং যেটা আলটিমেটলি আমাদেরকে একটা ক্লাইম্যাক্সে নিয়ে যাচ্ছে আর কি। ক্লাইম্যাক্স মানে চূড়ান্ত যে পর্যায় সেটা। তোমরা যে ক্লাইম্যাক্স অ্যান্টি ক্লাইম্যাক্স পড়েছো না তোমাদের ইয়েতে, ফার্স্ট ইয়ারেই, ওইটা, ওই যে ফিগার অফ স্পিচগুলো, সেইখানে যে ক্লাইম্যাক্সের কথা বলা হচ্ছে সেটা। ক্লাইম্যাক্স হচ্ছে যেমন আমরা যখন নাটক মুভি দেখে থাকি, মুভির একেবারে চূড়ান্ত পর্যায়ে যেটা, সেটাকে বলা হয় ক্লাইম্যাক্স। অ্যান্ড দেন ফলোজ আ রেজুলেশন, এবং তারপরে একটা রেজুলেশন বা একটা সলিউশন বলতে পারে, বা একটা উপসংহারে আগাচ্ছে। উইথ ইট অ্যাকম্পানিজ দ্য মিউজিক অফ পিয়ানো, এবং এটা কিভাবে করছে, এর সাথে পিয়ানোর যে মিউজিক, সেই মিউজিকটাকে সঙ্গী করা হচ্ছে বা অ্যাড করা হচ্ছে। দ্য পোয়েটস কেয়ারফুল অ্যান্ড ক্রাফটি ইউজ অফ ওয়ার্ডস মেক দিস সিম্পল অ্যান্ড মনোলগ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট কমপ্লেক্স অ্যান্ড ক্লাসিক পিসেস অফ পোয়েট্রি এভার রিটেন। বলছে এখানে পোয়েট খুব সতর্কতার সাথে, খুব দক্ষতার সাথে কিছু ওয়ার্ড ব্যবহার করেছেন, যে ওয়ার্ডগুলো মূলত এই ছোট্ট সিম্পল একটা মনোলগকে, মনোলগ বলতে ওই যে ডায়ালগ বেস যে কথাবার্তা আর কি,
যে কবিতা সেটাই আর কি। ড্রামাটিক মনোলগ তোমরা পড়েছিল না, ওরকম একজন স্পিকার কথা বলতেছে, ওই রকম এখানেও, যে একটা সিম্পল মনোলগকে তার দক্ষতা এবং কেয়ারফুল ইউজ অফ ওয়ার্ডের মাধ্যমে তিনি ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লেক্স, মানে খুবই কমপ্লেক্স এবং খুবই ক্লাসিক একটা, মানে খুব বেস্ট টাইপের একটা কবিতা তিনি তৈরি করছেন, যেটা এখন পর্যন্ত লেখা হয়েছে ইংলিশে। তো হচ্ছে ইন্ট্রোডাকশন, এরপরে দেখি। A surface reading of the first paragraph of the poem reveals to us that in a certain evening, perhaps for diversion, the speaker of the poem is amusing himself by the soft music of an unidentified woman. বলছে আমাদের যদি সারফেস মিনিংটা আমরা দেখি তাহলে দেখব যে কবিতার শুরুর যে প্যারাগ্রাফটা, শুরুর যে স্ট্যান্জাটা, সেখানে এই কবিতাতে যেটা প্রকাশ পাচ্ছে সেটা হলো যে একটা সন্ধ্যায়, সম্ভবত এটা একটা ডাইভারশন ছিল, মানে সন্ধ্যা এবং হচ্ছে তোমার দিনের, এক কথা গোধূলি একটা অবস্থা ছিল। তো এই অবস্থায় দ্য স্পিকার অফ দ্য পোয়েম, এই কবিতার যে স্পিকার, তিনি মজা নিচ্ছেন, অ্যামিউজিং হিমসেলফ, তিনি বিনোদন নিচ্ছেন বা মজা নিচ্ছেন একটা সফট মিউজিকের দ্বারা, যে সফট মিউজিকটা মূলত বাজাচ্ছিল একটা মেয়ে আর কি, আনআইডেন্টিফাইড উইমেন, যার পরিচয় দেয়া নাই। The word softly suggests not only the serenity of the atmosphere but also the speaker's attraction towards the suave tone of the women. বলছে এখানে যে ওয়ার্ড যেটা হচ্ছে তোমার সফট, যে শব্দটা ইউজ করা হয়েছে, এই সফট শব্দটা ইউজ করার মাধ্যমে মূলত এখানে শুধুমাত্র যে পরিবেশের যে পবিত্রতা বা সিরিনিটি যেটা, সেটাকে যে বলা হয়েছে তাই না, বরং এখানে স্পিকারের যে একটা অ্যাট্রাকশন, বিশেষ করে টুয়ার্ডস দ্য অফ শোপ টোন অফ দ্য উইমেন, অর্থাৎ মেয়েদের যে সুন্দর ভদ্রচিত নরম মিষ্ট যে কণ্ঠ, সেই কণ্ঠটার প্রতিও তার যে একটা আকর্ষণ ছিল, সেটাও আর কি তিনি প্রকাশ করছেন। But ironically, the beautiful music reminds him a vivid past experience involving another woman, his mother. কিন্তু আইরনি ওই যে তোমাদের হচ্ছে একটা, তোমাদের ফিগার অফ স্পিচ রয়েছে আইরনি, সেই আইরনি থেকে এটা হচ্ছে আইরনিক্যালি, মানে উপহাস টাইপের। বলছে যে উপহাস করছে যেন এই মিউজিকটা তার ক্ষেত্রে, কিভাবে উপহাসের সহিত অন্য আরেকটা ঘটনার কথা তাকে মনে করিয়ে দিচ্ছে। তো সুইট সফট একটা মিউজিক সে শুনছে একটা আননোন উইমেনের কাছে, সেটা তার ভালো লাগছে, ওকে। বাট একই সময়ে আইরনিক্যালি যে কাজটা ঘটতেছে সেটা হচ্ছে এই সুন্দর যে মিউজিকটা, এটা তাকে তার অতীতের একটা এক্সপিরিয়েন্স মনে করা দিচ্ছে, যে অতীতের এক্সপিরিয়েন্সের সাথে তার মা এখানে ইনভলভ ছিল, যিনি অ্যানাদার উইম্যান, অর্থাৎ সেটা তার মা। তো এই ঘটনাটা কি ছিল সেটা হচ্ছে, অ্যাজ এ চাইল্ড হি সাজেস্ট দ্য ওয়ার্মথ অফ হিজ রিলেশন বাই অ্যাপ্লাইং সাস titillating words as pressing the small poised feet of mother who smiles as she sign. বলছে এখানে যে একটা চাইল্ড হিসেবে, মানে ছোট একটা বাচ্চা হিসেবে আর কি, ছোট একটা বাচ্চা হিসেবে তিনি সাজেস্ট করছেন যে একটা রিলেশনশিপ, একটা রিলেশনের যে ওয়ার্মথ বা উষ্ণতা, যেটা অ্যাপ্লাই করা হয়েছিল সাস টাইটিলেটিং আর কি বলা যেতে পারে, টিটিলেটিং বা টাইটিলেটিং ওয়ার্ডস অ্যাজ প্রেসিং দ্য স্মল, এরকম কিছু টাইটেল মানে জুড়ে দেওয়া হচ্ছে আর কি, বা ফ্রেজ জুড়ে দেওয়া হচ্ছে এক কথায়। টাইটিলেটিং মানে একটা ফ্রেজ জুড়ে দিয়ে দেওয়া হচ্ছে, ফ্রেজটা কি জুড়ে দেওয়া হচ্ছে, প্রেসিং দ্য স্মল, তারপর পয়েসড ফিট অফ এ মাদার, এই টাইটেলগুলো জুড়ে দেওয়া হচ্ছে এই রিলেশনের ওয়ার্মথ বোঝানোর জন্য, রিলেশনের উষ্ণতাটাকে বোঝানোর জন্য। আচ্ছা, যে মা হু স্মাইলস অ্যাজ শি সাইন্স, এবং তার মা হচ্ছে স্মাইল করছে যখন সে তাকে দেখছে বা তার এই তার উপস্থিতি অনুভব করছে তখন আর কি। সরি, এখানে সাইন্স, এখানে সিং হবে, যখন সে গান গাচ্ছে আর কি। So the first paragraph talks of a conflict between two women, a young woman and a mother. সুতরাং প্রথম যে প্যারাগ্রাফটা, এটা একটা কনফ্লিক্টের কথা বলছে দুইটা মেয়ের ভেতরে, একটা হচ্ছে মা আর একটা হচ্ছে একটা ইয়াং উইম্যান, মানে দুইজনের ভেতরে যে দুই রকমের যে অনুভূতি বা দুই রকমের যে সিচুয়েশন, সেটার ভেতরে একটা কনফ্লিক্ট। দ্য পোয়েম বিকামস ড্রামাটিক অ্যাট দ্য ভেরি আউটসেট অফ অ্যান archetypal
আর্কটিপাল কনফ্লিক্ট আর কি। অর্থাৎ এই যে এই যে কবিতাটা, এই কবিতাটা মূলত একটা একটা হচ্ছে আদি বা অকৃত্রিম বা যেটা বলতে পারো প্রিমিটিভ একটা কনফ্লিক্টকে আসলে এখানে আউটসেট তৈরি করতেছে। যেটা হয় না, একটা প্রিমিটিভ কনসেপ্টটা কি, যেমন ধরো আহ, শাশুড়ি বউয়ের যে একটা দ্বন্দ্ব, একটা কনফ্লিক্ট, এটা একটা আর্কটিপাল আর কি একটা হচ্ছে কনফ্লিক্ট, যেটা ওই আদি থেকে শুরু করে এখনো চলছে। আমার মনে হয় কি আমাদের আগের দিনও চলবে এটা। শাশুড়ি, যত শাশুড়ি ভালো হোক, যতই বৌমা ভালো হোক না কেন, এদের ভেতরে একটা কনফ্লিক্ট বাধবেই, দুদিন আগে আর দুদিন পরে। সে চায়ের কাপ থেকে এই ইয়েটা লাগুক, আর বড় কোনো বিষয় নিয়ে লাগুক না কেন, এটা বাধবেই। তো এটাই বলতেছে যে এটা একটা আদি অকৃত্রিম একটা দ্বন্দ্ব। তো এইখানে দুইটা উইমেন বলতে এখানে তার মা, আর একটা হচ্ছে অ্যানাদার উইমেন, যেটাকে এখানে হতে পারে তার প্রেমিকা, বিলাভেড, হতে পারে তার ওয়াইফ, কিন্তু একটা আননোন একটা উইমেনের কথা বলতেছে আর কি। তাহলে এখানে আমরা শুরুর যে প্যারাগ্রাফটা, সে শুরু প্যারাগ্রাফে যেটা দেখলাম যে একটা কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টটার কবির মা এবং কবির হচ্ছে আননোন আরেকটা উইমেনের কথা বলছে, যে তার ভেতরে কনফ্লিক্টটা কিভাবে, যে দুইজনার, মানে এক কথায় দুইজনার ভেতরে একটা কনফ্লিক্ট, শাশুড়ি বউয়ের ভেতরে যে কনফ্লিক্টটা, সেই কনফ্লিক্টটা। সুমাইয়া, ঘুমায় গেলা না কষ্ট পেলা, বুঝলাম না। এবার আসো, the dramatic conflict depends on the second paragraph from softness to harsh hatred and antagonism with such words as insidious mastery to song। বলছে যে এই যে ওয়ার্ডটা আর কি, মানে ড্রামাটিক যে কনফ্লিক্টটা, এই কনফ্লিক্টটা ডিপেন্ড করে হচ্ছে, ডিপেন্ডস অন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ, সেকেন্ড প্যারাগ্রাফেও এটা আসছে, মানে আরো গভীর হচ্ছে আর কি সেকেন্ড প্যারাগ্রাফে কনফ্লিক্টটা। এবং এটা সফটনেস থেকে এবার হার্শ হ্যাট্রেট, মানে একেবারে মানে বাজে রকমের ঘৃণায় পরিণত হচ্ছে, এবং একটা শত্রুতা বা বিরোধিতায় যেন পর্যবসিত হচ্ছে। এবং এটাকে বোঝাতে গেলে তিনি কিছু শব্দ ব্যবহার করছেন এখানে, ওই যে এখানে যেমন টাইটেলিং কথা বলছে, যে যে টাইটেল ওয়ার্ডগুলো ব্যবহার করেছেন, এখানেও এরকম কিছু টাইটেল ওয়ার্ড। সেটা হচ্ছে ইনসিডিয়াস মাস্টারি অফ সং, অর্থাৎ গানের ওপরে যে একটা ইনসিডিয়াস মাস্টারি। ইনসিডিয়াস মাস্টারি বলতে ধরো ছলনাপূর্ণ বা বিশ্বাসঘাতকতাপূর্ণ বা জটিল কুটিল এই জাতীয় আর কি অর্থ বোঝায় হচ্ছে ইনসিডিয়াস। অর্থাৎ গানের ওপরে যে একটা মাস্টারি, একটা দক্ষতা বা একটা প্রভুত্ব করা, সেটা হচ্ছে একটু ইনসিডিয়াস বা ছলনাপূর্ণ বা বিশ্বাসঘাতকতা বা প্রতারণা টাইপের। দ্য ফ্রেজ ইন স্পাইট অফ মাই সেলফ সাজেস্ট দ্য অনগোয়িং ইনার স্ট্রাগল অফ দ্য স্পিকার। এই যে ফ্রেজ ইন স্পাইট অফ মাই সেলফ, এটা মূলত কবির মনের ভেতরে যে একটা স্ট্রাগল যেটা চলতেছে, যে সংগ্রামটা চলতেছে, সেটাকে আসলে বোঝাচ্ছে। নাও দ্য স্পিকার who is an adult sees his natural relationship with the women as unbearable, uttering such words as insidious or harmful। বলছে এখানে স্পিকার এখন, তিনি একজন অ্যাডাল্ট মানুষ হয়ে গেছেন, এবং তিনি একটা রিলেশনশিপের দিকে যাচ্ছেন একটা মহিলার সঙ্গে, এবং যেটা কিনা আনবিয়ারেবল হয়ে গেছে, বা যেটা মানে ওই জায়গাটাতে একটা আনবিয়ারেবল অফ সিচুয়েশনে তৈরি হয়েছে, যে এবং যার জন্য একটা ওয়ার্ড ইউজ করেছেন, সেটা হচ্ছে ইনসিডিয়াস বা হার্মফুল, ক্ষতিকর। মানে হয় না যে তোমার বাড়ির খুব আদুরে যে ছেলেটা, সেটা মায়ের সাথে তার খুব সুন্দর একটা রিলেশনশিপ, হ্যাঁ, মা ছেলে ছাড়া কিছু বোঝে না, ছেলেও মাকে ছাড়া কিছু বোঝে না, কিন্তু ওই মুহূর্তে দেখা গেল ছেলেটা প্রেমে পড়ে গেল, বা সামহাও সে বিয়ে শাদী করলো, বা বিয়ে শাদী করার মানে পূর্ব একটা অবস্থায় রয়েছে। এবার মেয়েটা তাকে কন্ডিশন দিল যে আমি তোমার বাড়িতে বেড়াতে যাব, বেড়াতে গেল, এবার গিয়ে দেখলো যে তার বাড়িতে একটা শাশুড়ি আছে, শাশুড়িকে তার পছন্দ হলো না। এবার সে বলল যে আমি বিয়ে করেই, আমি এক শর্তে বিয়ে করতে পারি, তোমাকে আগে থেকে সেপারেট হতে হবে। তো এই যে এরকম একটা বিষয় আর কি। তো বলছে এরকম একটা রিলেশনশিপ বা এরকম একটা তিক্ত রিলেশনশিপ আর কি ওইখানে, আহ, যেটাকে বলছে যে ইনসিডিয়াস বা হার্মফুল, যেটা ঘটবে বা ঘটতে যাচ্ছে এরকম একটা কিছু। As we ponder, we realize that the speaker has developed an unnatural attachment to his mother। এই যে বলছে যে আমরা যখন যদি চিন্তা করি, পন্ডার মানে চিন্তা করা, আমরা যদি চিন্তা করি তাহলে আমরা দেখব
আমাদের স্পিকার তার মায়ের সঙ্গে একটা আনন্যাচারাল অ্যাটাচমেন্ট ক্রিয়েট করেছে আর কি, যেটা ন্যাচারাল না, ন্যাচারাল যতখানি হয় তার চেয়েও বেশি কিছু, এটা বলছে। The song of women betrays his intention to stick to the present and his natural attraction to women. আচ্ছা, বলছে যে ওই যে মেয়েটার যে গান, এই গানটা তার যে ইন্টেনশন, বিশেষ করে বর্তমানের সঙ্গে লেগে থাকা, অর্থাৎ তার মাকেই সে ভালোবাসতে থাকবে, এই যে মাকেই যে সর্বোচ্চ সেবা দেয়া, এই যে ইন্টেনশন, এই যে ইচ্ছা, সেখানে এই মেয়েটার গান হচ্ছে একটু বিট্রে করতেছে, একটু বাধা দিচ্ছে, একটু মানে কি বলে, বাধাই দিচ্ছে আর কি বলতে পারো। অ্যান্ড হিজ ন্যাচারাল অ্যাট্রাকশন টু উইমেন, এবং তার ন্যাচারাল যে অ্যাট্রাকশন তার উইমেনের প্রতি যে সে শো করবে, সেখানেও সে একটা বাধা পাচ্ছে যে আমার মাকে এত ভালোবাসি, আমার মাকে ছেড়ে দিয়ে আমি ওইখানে যাব, আমি অন্য একটা মেয়ের দিকে মানে বেশি কনসেন্ট্রেশন দিব, আমার মায়ের প্রতি আমার যে সম্মান, যে সেবা, এগুলো করা হবে না তাহলে। আবার সে যেহেতু বয়স হয়েছে, সে অন্য মেয়ের দিকেও আসলে তার একটা অ্যাট্রাকশন কাজ করতেছে, এটাও ন্যাচারাল অ্যাট্রাকশন আর কি। দ্য কনফ্লিক্ট রিচেস ক্লাইম্যাক্স অ্যাজ দ্য স্পিকার ব্রেকস ডাউন ইন্টু টিয়ার্স। কিন্তু এবার এখন আমাদের যে স্পিকার, সে এখন একটা কনফ্লিক্ট, একটা দ্বন্দ্বে পড়ে গেল, সে কোন দিকে যাবে, বউ বড় না শাশুড়ি বড়, একটা কথা আছে না এরকম, যে বউ আগে না মা আগে, এরকম কথা আছে, তো সে এইরকম একটা দ্বন্দ্বে পড়ে গেছে আর কি, যে সে তার প্রেমিকা বা বিলাভেড বা ওই যে আননোন উইমেন তার দিকে যাবে, নাকি তার মায়ের দিকে যাবে। এবং এই অবস্থায় এমন একটা পর্যায়ে চলে গেছে, সে হচ্ছে ব্রেকডাউন হয়ে যাচ্ছে, অর্থাৎ সে ভেঙে পড়তেছে এবং সে কান্নাকাটি করতেছে। দ্য ভেরি ওয়ার্ড উইপস হ্যাজ এ রিচ অ্যাসোসিয়েশন। এই যে ওয়ার্ড উইপ, এটার একটা ভালো একটা সংযোগ রয়েছে, এখানে অ্যাসোসিয়েশন রয়েছে। Although he uses the word for his earnest desire to return to his warm, romantic, and carefree past life, as mentioned in the third stanza, it has also association the lost innocence. বলছে যদিও তিনি এই যে ওয়ার্ড ইউজ করছেন, এটা দিয়ে তার একটা ডিজায়ার প্রকাশ করছে, সেটা হলো যে সে তার ওই যে ছোটবেলার তার মায়ের সাথে যে রিলেশনশিপ, ওয়ার্মথ, রোমান্টিক অ্যান্ড কেয়ার ফ্রি পাস্ট, যেটা উষ্ণ একটা রোমান্টিক হচ্ছে সম্পর্ক তার মায়ের সঙ্গে, এবং কেয়ার ফ্রি পাস্ট, যে সময়টাতে তার মা তাকে আগলে রেখেছে, তার সব সময় মানে কোনো দিকে কেয়ার করতে হয়নি, এরকম একটা অবস্থার, এই দুইটার মানে এইটার ক্ষেত্রে বলছে যে সেখানে সে রিটার্ন করবে, এরকম একটা ইচ্ছা তার রয়েছে ওই অবস্থায়। এটা থার্ড স্ট্যান্জাতে আর কি মেনশন করা হচ্ছে। এবং একই সঙ্গে আরেকটা জিনিস তিনি ইয়ে করতেন, সেটা হচ্ছে যে ইট হ্যাজ অলসো দ্য অ্যাসোসিয়েশন অফ লস্ট ইনোসেন্স। কিন্তু তার যে সে যে অ্যাডাল্ট হয়ে গেছে, তার তো ওই মানসিকতা আর নেই, যদিও তার ইচ্ছা আছে কিন্তু সে যেতে পারতেছে না, তার ইনোসেন্স আর আগের মতো নেই। যেমন একটা জিনিস, যে তুমি যখন বড় হয়ে গেছো, এটা এটা পুরুষ মানুষ যারা তারা ভালো বুঝবে আর কি, যখন তুমি বড় হয়ে গেছো তখন তুমি ইচ্ছা করলেও মাকে ছোটবেলায় যেভাবে তুমি চিন্তা করতে ওইভাবে আর করতে পারবা না, কারণ তোমার ভেতরে ওই ইনোসেন্সটা আর নাই। আহ, কিন্তু আহ, বড় হয়ে গেছে যখন, তখন তোমার আহ, তুমি আর ওই আগের রোমান্টিক বা কেয়ার ফ্রি ওই অবস্থায় আর যেতে পারবে না, যে রোমান্টিকটা ছিল চাইল্ডিশ রোমান্টিক, হ্যাঁ, সেই রোমান্টিকটা এখন হয়ে যাবে ওই যে অ্যাডাল্ট রোমান্টিকের যে বিষয়টা। সো এখন আর তুমি তোমার মায়ের কাছে ওইভাবে ফিরে যেতে পারবে না। So the speaker's weeping is not only due to the failure to create a relationship with the present women, but also for guilt of unnaturality. সুতরাং আমাদের স্পিকার তিনি কাঁদছেন শুধু যে তার বর্তমানে তিনি যে এই নতুন যে মহিলাটা, এই মহিলাটার সাথে যে সম্পর্ক করবেন, এটা করতে গিয়ে যে তিনি করতে পারতেছেন না, তিনি ব্যর্থ হচ্ছেন, এইটার জন্য যে তিনি কাঁদছেন শুধু তা কিন্তু না, বরং তার যে আনন্যাচারাল যে রিলেশনশিপ, এটার ফলে যে একটা গিল্টি ফিল তার ভেতরে হচ্ছে, সেটাও সে আসলে ফিল করতেছে। ব্যাপারটা হলো হলো এরকম যে মা বা বাবা মারা বা ফ্যামিলির লোকজন ছোটবেলা থেকে বুঝিয়ে থাকে যে সেকেন্ড কোনো উইমেনের সাথে কথাবার্তা বলা বা তার সাথে সম্পর্ক গড়ে তোলা এটা হচ্ছে খারাপ, অ্যাকচুয়ালি এটা খারাপ। কিন্তু আমাদের কবি এখানে তিনি ওই সম্পর্কটা করতে চাচ্ছেন, কিন্তু করতে গিয়েও তিনি করতে পারতেছেন না, কারণ তার ওই যে তার মনে হচ্ছে যে আচ্ছা আমি এটাকে এর সাথে যদি সম্পর্ক করি প্রেজেন্ট উইমেনের সাথে, তাহলে আমার মায়ের সাথে হয়তো সম্পর্ক ভেঙে যাবে, বা মায়ের সাথে সম্পর্কে তিক্ততা ঘটবে বা আনন্যাচারালিটি থাকবে না, বা মা যে শিক্ষাটা দিয়েছে যে এটা করা যাবে না সেটা করা হয়ে যাচ্ছে, তো আলটিমেটলি মায়ের সাথে সম্পর্ক নষ্ট হবে। সব মিলিয়ে এই একটা দ্বন্দ্বে তিনি পড়েছেন যে নতুন একটা মেয়েকে তিনি ভালোবাসবেন কি বাসবেন না, নাকি ছোটবেলার মতো ওই মায়ের সঙ্গেই থাকবেন আঁচল ধরে, এই কথা, এই একটা চিন্তা তার ভেতরে কাজ করতেছে।
এটা সেকেন্ড স্ট্যান্ডাতে আর কি। এবার থার্ড স্ট্যান্ডাতে আমরা যেটা দেখব, যে এখানে স্ট্যান্ডা ওয়াইজ আলোচনা করব। The speaker completely yields to the past, his innermost desire to escape to the cozy romantic moments. বলছে আমাদের যে কবি, যে থার্ড স্ট্যান্ডাতে তিনি তার যে পাস্ট, সেই পাস্টেই তিনি ফিরে যেতে চাচ্ছেন, বা পাস্টকেই তিনি মূল্যায়ন করছেন, এবং তার যে ইনার মোস্ট ডিজায়ার টু এসকেপ দ্য কজি রোমান্টিক মুভমেন্টস, এই কজি বা কজি বলতে হচ্ছে রোমান্টিক মানে আরামদায়ক, বা বলতে পারো কমফোর্টেবল যে রোমান্টিক মুভমেন্ট, সেই রোমান্টিক মুভমেন্টটাকে তিনি ছেড়ে তিনি হচ্ছে ওই পাস্টের যে মজা বা পাস্টের যে মানে এক কথায় তিনি প্রেজেন্ট যে উইমেন সেটার থেকে তিনি চলে গিয়ে তার মায়ের কাছে যেতে চাচ্ছেন তিনি। The high-pitched singing of the young women is no more attractive to him. এবং ওই যে সুন্দরভাবে যে ডেলিভার করলো, যে স্পিচটা করলো, যে ইয়াং উইমেন সুন্দর একটা গান গান শুনতে পেলো ইয়াং উইমেনের, সেটাও তাকে আর অ্যাট্রাক্ট করতেছে না, তার কাছে অ্যাট্রাকটিভ মনে হচ্ছে না। Although scene is posh and dazzling, black piano played in an impassioned way. যদিও এই যে একটা কালো ব্ল্যাক পশ মানে অভিজাতীয় একটা ড্যাজলিং পিয়ানো দিয়ে এত সুন্দর একটা সিন ক্রিয়েট করা হয়েছে, বা একটা আহ, মানে কি বলে আবেগ ঘন একটা পরিবেশ তৈরি হয়েছে, বা গান গাচ্ছে ওই মহিলাটা, নতুন যে মেয়েটা, তারপরেও সে যেহেতু তার পাস্টে তার মায়ের কাছেই থাকতে চাচ্ছে, ফিরে যেতে চাচ্ছে, সেহেতু তার এই মেয়েটার এই গান আর তাকে আকর্ষিত করতেছে না। দ্য সিন ইজ লেস গ্ল্যামারাস দেন দ্য চাইল্ডহুড ডেজ। তিনি চাইল্ডহুড ডের সাথে, যখন তার মায়ের সাথে তার সম্পর্ক ছিল আর কি, তো বলছে আমার মায়ের কাছে থাকাকালে আমি যে চাইল্ডহুড ডেজগুলো অতিবাহিত করেছি সেটাই আমার কাছে বেশি গ্ল্যামারাস, বর্তমানে এই মেয়েটার সাথে যে সিনটা আমি চিন্তা করতেছি এটার চাইতে। The conflict reaches to its climax when the speaker casts aside his manhood and becomes a child jumping into the flood remembrance. বলছে এই যে দ্বন্দ্ব যেটা তার মনের মধ্যে চলছে, যে এইদিকে থাকবে না ওইদিকে থাকবে, মানে প্রেমিকার কাছে থাকবে না মায়ের কাছে ফিরে যাবে, এরকম একটা দ্বন্দ্বের ভেতরে যখন সে আছে, তখন আহ, এটা এটা আসলে একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো, ক্লাইম্যাক্সে পৌঁছালো, যখন আমাদের যে স্পিকার তিনি কাজটা সাইড করছেন, পরিত্যাগ করছেন তার যে ম্যানহুড, সে ম্যানহুডটাকে, অর্থাৎ তিনি অ্যাডাল্ট হয়ে গেছেন, বড় হয়ে গেছেন, স্বভাবতই তিনি আবার মাকে ছেড়ে নতুন একটা মেয়ের কাছে থাকবেন, এটা স্বাভাবিক, মানে প্রেমিকার কাছে বা ওয়াইফের কাছে থাকবেন, তাকে নিয়ে চিন্তা করবেন, এটা স্বাভাবিক। কিন্তু এইটা ক্লাইম্যাক্সে পৌঁছাইছে কারণ তিনি এই ম্যানহুডটাকেই বাদ দিয়ে দিলেন, দিয়ে কি করলেন, তিনি বিকাম এ চাইল্ড, তিনি একটা চাইল্ডের মতো মানে চাইল্ড হতে চাইলেন বা হলেন, জাম্পিং ইনটু দ্য ফ্লাড রিমেম্বারেন্স, এবং তিনি একটা ফ্লাডের কথা স্মরণ করলেন, এবং যেন তিনি সেই ফ্লাডের ভেতরে তিনি জাম্প করতেছেন, এক কথায় তিনি তার অ্যাডাল্টহুডটাকেই পরিত্যাগ করলেন, মায়ের আঁচলের নিচে ফিরে যেতে চাইলেন। Finally, the conflict reaches to a resolution as the joy of his childhood pleasure brings tears into his eyes. ফাইনালি তিনি একটা সিদ্ধান্তে পৌঁছালেন, এবং এই সিদ্ধান্তটা পৌঁছানোর ফলে অ্যাজ এ জয় অফ হিজ চাইল্ডহুড প্লেজার, তার যে ছোটবেলার যে আনন্দ, সেই আনন্দটা, যে আনন্দগুলো তিনি করেছেন সেগুলো আসলে তার চোখের মধ্যে পানি নিয়ে চলে আসলো। আচ্ছা, thus in a small space the poet stuffs conflicts of epic intensity. বলছে এভাবেই আমাদের এই কবি একটা ছোট্ট পরিসরে হচ্ছে অনেকগুলি কনফ্লিক্ট এখানে উপস্থাপন করেছেন, যেগুলো হচ্ছে এপিক স্টাইলের আর কি, মানে এপিক ইন্টেন্সিটি বলতে অনেক বড় রকমের। এপিক কবিতা মানে মহাকাব্য, এপিক মানে মহাকাব্য, তো মহাকাব্য অনেক অনেক বিশাল বিশাল হয় আর কি। তোমরা এই যে তোমরা থার্ড ইয়ারে উঠলে পাবা, বেশ কয়েকটা এপিক পড়তে হবে তোমাদের। The poem speaks of the inner self of the speaker in the form of monologue. এই পোয়েমটা মূলত আমাদের কবির যে ইনার সেলফ বা কবির ভেতরের যে মানুষটা তার কথা বলছে একটা মনোলগের ওয়েতে, মনোলগের মাধ্যমে। So it's a dialogue of the inner conflict falling into resolution by a vain burst of clamor. সুতরাং এটা একটা ডায়ালগ যেখানে একটা ইনার কনফ্লিক্ট চলতেছে, যেটা মূলত একটা সিদ্ধান্ত পৌঁছাচ্ছে, একটা অন্য রকমের যে ব্যর্থ একটা বাস্ট হচ্ছে এখানে, এবং এই বাসটা হচ্ছে একটা মানে কোলাহলপূর্ণ বা বিক্ষোভ বা একটা দাবির বলতে পারবো। ক্ল্যামার বলতে এখানে গোলমাল করা এক কথায়।
তো একটা বড় রকমের বাস্ট হচ্ছে বা তিনি কান্নাকাটি করছেন, এরকম একটা কান্নাকাটির মাধ্যমে, ভেইন ব্রাস্ট আর কি, কান্নাকাটি করতে চাচ্ছেন কিন্তু কান্নাকাটি তা তিনি করতে পারতেছেন না, ব্যর্থ একটা মানে চিৎকারের মাধ্যমে তিনি একটা সিদ্ধান্তে পৌঁছাচ্ছেন যে তিনি তার ওই ছোটবেলার স্মৃতি নিয়ে বেঁচে থাকতে চান, নতুন উইমেনের কাছে যাবেন না। তো এরকম। তো আমরা তাহলে প্রথমে কি দেখলাম, আমরা এখানে দেখলাম যে প্রথম যে এই কবিতার যে তিনটে স্ট্যান্জা, এটা মূলত এই ড্রামাটিক যে এলিমেন্ট যখন আমরা তুলে আনছি, এটা মূলত এক সেন্সে আমরা এটা এই কবিতার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটাই তুলে নিয়ে আসছি। তো প্রথম স্ট্যান্জা বা ফার্স্ট যে প্যারাগ্রাফ, সেখানে কবি যে কথাটা বলছেন যে তার একটা, তিনি একটা পিয়ানো বাজানো একটা মেয়ের কথা চিন্তা করতেছেন বা তার গান শুনছেন, তার কাছে এটা খুব ভালো লাগতেছে, কিন্তু ওই মুহূর্তেই আইরনিক্যালি তার মনে আসলো তার ছোটবেলার স্মৃতি, তার মায়ের সাথে যে স্মৃতিগুলো সেগুলো, এবং এটা চিন্তা করে তিনি এখানে একটা কনফ্লিক্টে পড়লেন যে আসলে তার মায়ের কাছে যাবেন, ফিরে যাবেন, নাকি এখানে নতুন যে উইমেন তার সাথে কোনো সম্পর্ক জড়াবেন, এরকম। দুই নাম্বারটাতে আসলো যে তিনি এবার তার ওই গানটা শুনছেন, ওই মেয়েটার গান, এবং তার মায়ের যে সময়টার সাথে তুলনা করছেন, তুলনা করতে গিয়ে তিনি একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাচ্ছেন যে মানে তিনি এত অস্থির হয়ে পড়েছেন যে আসলে তিনি কি করবেন, তিনি যেহেতু কোনো সিদ্ধান্ত নিতে পারতেছেন না, তখন তিনি কান্নাকাটি করে দিচ্ছেন, এবং তিনি একটা সময় নিজেকে বোঝাচ্ছেন যে এই যে এখন নতুন মেয়েটার কাছে যাওয়া মানে এটা হার্মফুল, এটা ইনসিডিয়াস একটা অ্যাক্ট, সো এগুলো আমি করতে পারি না। তো এরকম যখন তিনি চিন্তা করছেন, করতে করতে একটা সময় তিনি সিদ্ধান্ত নিচ্ছেন যে না, আমি ওই নতুন কোনো রিলেশনশিপে যাব না, আমি আমার মায়ের সাথে যেটা, সেই মায়ের সাথেই থাকবো, মায়ের আঁচলের নিচেই থাকবো। হয় না এরকম, কিন্তু অনেক ছেলেপেলে আছে যে শহরে এগুলো বেশি দেখা যায়, যে ছেলে কিন্তু বড় হয়ে গেছে বাট এখনো ওই মা তাকে কন্ট্রোল করে, ক্লাস 8-এ পড়ে বা ক্লাস 9-10-এ পড়ে, তারপর মা তাকে ওই স্কুলে নিয়ে গিয়ে বসে থাকে, তারপরে খায় কি খাইলো না খাইলো, কোথায় গেল, কোন বন্ধুর সাথে গেলে, এগুলো সব কন্ট্রোলে রাখে। তো আলটিমেটলি যেটা হয়, এগুলো হচ্ছে ব্রয়লার মুরগি টাইপের হয়ে যায়, যাদের সবকিছুটাই ডিপেন্ডেন্সি মায়ের ওপরে। একটা পোশাক কিনে, শার্ট কিনে, এটাও তার মা কিনে দেয়। আমার মনে আছে, আমি ঢাকায় একটা অফিসে চাকরি করতাম, আমার একটা কলিগ ছিল, আমারই পাশে বসতো আর কি। তো ও মাঝে মাঝে শার্ট পরে আসতো, আমরা বলতাম, কিরে শার্ট কিনলি, চ খাওয়া, আমরা তুই তুই করে কথা বলতাম আর কি, সমবয়সী অনেকটা। তো বলে যে না, এটা আমি কিনিনি। তো কে কিনছে? তো আমার মা। আবার হয়তো কিছুদিন পর আবার এটা একটা নিয়ে আসলো, কেন এটা তো ভালো লাগতেছে বা ভালো লাগতেছে না, কিনছে আমার মা কিনছে। তো পরে যেটা আমরা শুনতাম যে ওর বাড়ির প্রধান হচ্ছে ওর মা, এবং ওর বাবার পোশাক ওর মা কিনে দেয়, মানে ওদের নিজস্ব কোনো পছন্দ নাই, সব ওর মা যেটা করে সেটাই। তো এরকমটা অনেক ক্ষেত্রে থাকে, এবং আলটিমেটলি এরা এরা নিজেরা সিদ্ধান্তও নিতে অনেক কষ্ট হয়। আমি আমার ওই কলিগের কথাই যদি বলি, আমি ওখানে প্রায় 4 বছর চাকরি করেছি। তো তার বিয়ের সময়টাতে, বিয়ে করবে কিন্তু মেয়ে পছন্দ হচ্ছে না, মানে ছেলের পছন্দ না, মায়ের পছন্দ হচ্ছে না মেয়ে, তাই বিয়ে করতে পারতেছে না, এবং অনেক লেট করে আলটিমেটলি বিয়ে করতেছে। এবং বিয়ে করার পরে মা বলে দিচ্ছে যে, মানে ওরা আমাদের সাথে আর কি এসে গল্প করতো আর কি, যে মা বলে দিচ্ছে যে এত বছর পরে বাচ্চা নিবা, হুম, ওখানে যাওয়া যাবে না, এখানে যাওয়া যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না। তো আলটিমেটলি এগুলো ওই যে বৌমার উপরে একটা প্রেশার পড়ে যায়, যদি তোমার মানে হাজবেন্ড যদি এরকম একটু লেম টাইপের হয়ে থাকে। ওকে। তো এইটা গেল সেকেন্ডটাতে। এবং থার্ড যে স্ট্যান্জাতে এখানে বলতেছে যে এইখানে কবি লাস্টে গিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন, যে যতই এত সুন্দর করে গান গাক, যত সুন্দরই পিয়ানো বাজাক না কেন, আমি আর সেখানে যাবই না, বরং আমি কি করব, আমি আমার মায়ের কাছেই ফিরে যাব, আমি আমার চাইল্ডহুডের যে মেমোরি সেটা নিয়েই থাকতে চাই, আমি আমার মায়ের আঁচলের নিচেই থাকতে চাই। এটাই করতেছে লাস্ট স্ট্যান্জাতে। এবং ফাইনালি এই যে ঘটনাগুলো, এগুলোই হচ্ছে ড্রামাটিক সিন বা ড্রামাটিক ঘটনা। ড্রামা বা ড্রামাটিক মানে কি, আকস্মিক যে কোনো কিছু ঘটা, সেটাই হচ্ছে ড্রামা। আমরা অনেক সময় বলি না যে এটা ড্রামাটিক্যালি ঘটে গেল, তার মানে অ্যাব্রাপ্টলি বা আকস্মিক ভাবে ঘটে গেল, হঠাৎ করে ঘটে গেল। তো আমাদের এই কবি হঠাৎ করে এই সিদ্ধান্তগুলো, মানে সাডেন টার্ন নিচ্ছে আর কি কবির সিদ্ধান্তগুলো। ওকে। তো আমরা এই প্রশ্নটা নিয়ে আলোচনা করলাম, তোমাদের কোনো কোশ্চেন থাকলে এটা নিয়ে বলতে পারো, আর যদি কোশ্চেন না থাকে তাহলে আমি পরের প্রশ্নটা নিয়ে চলে যাব আর কি। আমরা এটা আলোচনা করলাম, আমি তাহলে এটা নিয়ে একটু আলোচনা করব। এই প্রশ্নগুলো শুধু আমি পড়িয়ে দিলাম আর রেখে দিলে, এরকমটা করিও না, তোমরা নিজেরাও নোট করার চেষ্টা করিও, হ্যান্ড নোট। অন্তত তুমি যখন পড়বা তখন এটা লিখে লিখে পড়ার চেষ্টা করবা।
কোন স্ট্যান্ডায় কি পড়লা ওইটা একটু লেখার চেষ্টা করবা, বাংলায় না কিন্তু, তোমাদের অনেকেই আছো বাংলা নিয়ে খুব ব্যস্ত, যে বাংলা ট্রান্সলেশন এটা সেটা, আলটিমেটলি বাংলা ট্রান্সলেশন কিন্তু আহ, মানে তোমাকে হেল্প করবে না। মনে হচ্ছে যে এখন হেল্প করবে, কিন্তু যখন আরেকটু উপরের দিকে যাবা তখন দেখবা পস্তাতে হবে যে হাইরে ফার্স্ট ইয়ারে যদি ওয়ার্ড মিনিং গুলো শিখে রাখতাম, নইলে পরবর্তীতে কিন্তু পস্তাতে হবে। আচ্ছা, এটা গেল, এবার আমরা আসি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ হোম বেরিয়াল, যেটা এই হোম বেরিয়াল যে কবিতাটা রবার্ট ফ্রস্টের, সেখানে আমরা দেখব। তো এটারও আমি তোমাদের ওই বই থেকেই পড়াবো। দেখো এখানে দিয়েছি যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম হোম বেরিয়াল, এটা আমি জানি না, এটা অনেক বড়, তো এটা শেষ করতে পারবো কিনা, অনেক বড়। তারপরে আমি দেখি যে যেহেতু 22 মিনিটের মতো সময় আছে। দেখো এখানে আসতে পারে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম অফ রবার্ট ফ্রস্ট। তারপরে সবটাই ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনই আছে আর কি, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন হিসেবে আসলে এটাই, এটা লিখলেই হবে আর কি। এটা 15 সালে আসছিল, 19 সালে আসছিল, মানে 20 তোমাদের বেলা, এবার 21, তো এটা 21-এও আসতে পারে। আর আরেকটা জিনিস, এখান থেকে যখন তুমি কোনো কবিতার যখন তুমি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন জেনে যাবা, তখন ঘুরে ফিরে ওই কথাগুলোই দেখবা কবিতার অন্যান্য কোশ্চেনগুলোতেও লিখতে হয়। তো যেটাই আসুক না কেন তুমি ওই প্রশ্নটাই ঘুরিয়ে ফিরিয়ে লিখলেই হয়ে যাবে। দেখো, রবার্ট ফ্রস্ট ইজ রিগার্ডেড ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ আমেরিকা। আমেরিকান যে লিটারেচার বা আমেরিকার সবচেয়ে বড় কবিদের ভেতরে একজন হচ্ছে রবার্ট ফ্রস্ট। হি ইজ অ্যাপ্রিসিয়েটেড মেইনলি ফর হিজ নেচার পোয়েমস, বাট মেনি অফ হিজ পোয়েমস প্রেজেন্টস আ ট্র্যাজিক পিকচার অফ হিউম্যান লাইফ। বলতেছে যে তিনি মূলত, বা তাকে মূলত অ্যাপ্রিসিয়েট করা হয়, প্রশংসা করা হয় তার নেচার পোয়েমের কারণে, কিন্তু তার অনেক কবিতা রয়েছে যেগুলোতে মূলত ট্র্যাজিক বা দুঃখের পিকচার আঁকানো আছে হিউম্যান লাইফের। হোম বেরিয়াল ইজ সাচ আ পোয়েম ইন হুইচ আ সেন্সিটিভ মাদার with her excessive grief for the death of the firstborn baby is presented with a sad atmosphere. হোম বেরিয়াল ঠিক তেমনই একটা কবিতা, এবং হোম বেরিয়ালের মতো একটা সেনসিটিভ মাদারকে উপস্থাপন করা হয়েছে, যেই মাদার খুবই দুঃখে কষ্টে জর্জরিত হয়ে আছেন, কারণ তার প্রথম যে বেবিটা সেটা মারা গেছে, এবং মারা যাওয়ার পরে যে একটা দুঃখের অ্যাটমসফিয়ার, সেটাকে এই কবিতার মাধ্যমে প্রেজেন্ট করা হয়েছে। The mother is in such a level of excitement and is so sensitively and emotionally involved in her own world of grief that she can break down at any point. বলছে এই মা এতটাই এক্সাইটমেন্টে আছে, মানে দুঃখে কষ্টের যে এক্সাইটমেন্ট, এবং এতটাই সেনসিটিভ এবং ইমোশনালি ইনভলভ রয়েছে এই যে দুঃখের ভেতরে, তার যে ছেলেটা বা মানে বেবিটা যে মারা গেছে সেটাতে, যে তাকে দেখে মনে হচ্ছে সে যে কোনো সময়ই ব্রেক ডাউন করে ফেলবে, মানে হয় না যে ভেঙে পড়বে আর কি। হার গ্রাইভ ইজ সো প্রোফাউন্ড দ্যাট ইট অ্যালিনিয়েটস হার ফ্রম হার হাজব্যান্ড। তার কষ্টটা এতটাই গভীর যে এটা তার হাজব্যান্ড থেকেও তাকে আলাদা করে ফেলেছে। ইনফ্যাক্ট শি ইজ নট রেডি টু কাম আউট ফর হার শেল অফ লোনলি ইন্টেন্স সাফারিং টু ফেস দ্য রিয়েলিটি। এমনকি তিনি খুব তাড়াতাড়ি যে তার দুঃখের ভেতর থেকে বের হয়ে আসবেন সেটাও তিনি করতে চাচ্ছেন না। তিনি একাকী থাকছেন এবং তিনি দুঃখ কষ্ট মানে সাফার করতেছেন, এবং তারপরেও তিনি রিয়েলিটি যেটা, যে মারা গেছে ঠিক আছে 7 দিন 10 দিন পরে আবার স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাব, এটা তিনি করতে পারতেছেন না। এটা কিন্তু হয়, তোমরা তোমাদের আশেপাশেও দেখবা যে যাদের অনেক সময় এমন অনেক মা আছে যাদের ছোট একটা বাচ্চা হয়তো হয়েছে, অনেক দিন বড় হয়েছে, এরকমটা হতে পারে, বা এমনিতেও প্রথম একটা বাচ্চা হয়েছে খুব খুশি, কিন্তু বাচ্চাটা সামহাও মারা গেল, তখন এই শকটা আসলে অনেকেই নিতে পারে না। অনেকেই আছেন নিচ্ছে, আবার অনেকেই এটা নিতে পারে না। Home burial is one of the most intense dramatic dialogues বিটুইন হাজব্যান্ড আর ওয়াইফ। বলছে এইটা, এই হোম বেরিয়াল যে কবিতাটা, এটা হচ্ছে একটা খুবই তীব্র একটা ড্রামাটিক একটা ডায়ালগ মূলত এই কবিতার ভিতরে রয়েছে, যেখানে হাজব্যান্ড এবং ওয়াইফ কথা বলছে। দ্য ডায়ালগ সেন্টার্স রাউন্ড দ্য ডেথ অফ দ্য চাইল্ড অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন দেয়ার মাইন্ড। এখানে যে ডায়ালগটা, সেই ডায়ালগটা মূলত তাদের যে বাচ্চা যেটা মারা গেছে সেই বাচ্চাকে কেন্দ্র করে, এবং সেটার যে একটা রেজাল্ট তাদের মনের মধ্যে পড়েছে, ইম্প্যাক্ট পড়েছে, সেটাকে কেন্দ্র করে। দ্য পোয়েম ডিসপ্লেইজ দ্য ডিস্টিংটিভ ওয়ে অফ এন্ডিউরিং দ্য ডেথ অফ এ চাইল্ড। এখানে এই কবিতাটা ডিসপ্লে করছে একটা
আলাদা রকমের একটা এনডিউরিং দ্য ডেথ অফ দ্য চাইল্ড, অর্থাৎ চাইল্ডের যে একটা মানে মৃত্যুর যে একটা প্রভাব, সেই প্রভাবটা তাদের উপরে যে পড়েছে এই একটা ডিস্টিংক্ট ওয়েতে সেটাকে ডিসপ্লে করছে একটা আলাদা রকমের, যেটা সচরাচর এতটা দেখা যায় না। The father of the child accepts the reality, though he is also deeply shocked, but the mother is so overwhelmed with uh, that she is not in a position to be convinced by anyone. বলছে এখানে যে বাবা তিনি ছেলের মৃত্যু বা মেয়ের মৃত্যুটাকে তিনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন, কিন্তু তার মা এটাকে অ্যাকসেপ্ট করতে পারছেন না। তিনি এতটাই আবেগপ্রবণ হয়ে রয়েছেন যে তিনি তাকে কেউ কনভিন্স করতে পারতেছে না এবং তিনি সেই কনভিন্সের পজিশনেও নেই, তিনি কোনোভাবেই মানতে পারতেছেন না। From the dialogue of the couple, the distinctive opinion is reflected, and it's clear that neither of them is at fault. আম, তাদের ডায়ালগ শুনে, এই কাপলের ডায়ালগ শুনে মনে হচ্ছে যে মানে তাদের ওপিনিয়ন যেটা সেটা হচ্ছে খুবই স্বতন্ত্র, আলাদা। একজন রিয়েলিটিকে মেনে নিয়েছে, সে বোঝাচ্ছে তার ওয়াইফকে, কিন্তু তার ওয়াইফ বুঝতে চাচ্ছে না, সে বলছে যে তুমি নিষ্ঠুর বা এরকম কিছু। কিন্তু যদি চিন্তা করো তাহলে দেখবে যে দুইজনের কেউই আসলে দোষী না। ছেলেটা আগে রিয়েলিটিটা মেনে নিয়েছে, মেয়েটা তার বাচ্চা হারানোর শোকটাকে মানতে পারতেছে না, তো এটা তো কোনোটাই আসলে ভুল না বা দোষের কিছু না। বোথ অফ দেম হ্যাভ দেয়ার ওন কনসেপ্ট অ্যান্ড বোথ আর পার্শিয়ালি কারেক্ট। বলছে দুইজনারই আলাদা তাদের কনসেপ্ট রয়েছে এবং দুইজনই তাদের কনসেপ্টের দিক থেকে সঠিক। The opinions of husband and wives are at extreme both level। বলছে তাদের দুইজনের যে মতামত সেটা চূড়ান্ত লেভেলের। It is really difficult to make conciliation between the extreme contradictory opinion। বলছে এই যে দুইজনের ভেতরে যে ওপিনিয়ন দুইটা দুই ধরনের এবং দুইটা সম্পূর্ণ আলাদা, বলতে এই দুইটার ভেতরে যে একটা কনসিলিয়েশন করা, একটা বোঝাপড়া করা, এটা আসলেই কঠিন, খুবই ডিফিকাল্ট আর কি। The woman comes to know one somber truth, that the living truth the living turn away from the dead। বলছে এখানে আমাদের যে মেয়েটা আর কি, মেয়েটা এখানে বলছে যে কই গেল, দ্য উইমেন কামস টু নো, উইমেন আসলে জানতে পারে ওয়ান সম্বার ট্রুথ, একটা খুবই মানে খারাপ একটা খবর। সম্বার বলতে খারাপ, মলিন বা নিরানন্দ এরকম একটা ট্রুথ, যেটা হলো যে দ্য লিভিং টার্ন অ্যাওয়ে ফ্রম দ্য ডেড, মানে তাদেরকে এই যে মারা গেছে যে বাচ্চাটা, এখান থেকে তাদেরকে সরে যেতে হবে এবং তাদেরকে আবার বেঁচে থাকার চেষ্টা করতে হবে, সেটা জানতে পারলো হচ্ছে এই মেয়েটা। বাট শি ক্যান নট টলারেট হোয়েন শি ফাইন্ডস দ্যাট হার হাজব্যান্ড ইজ নট অ্যান এক্সেপশন টু দিস টেন্ডেন্সি। কিন্তু সে আসলে সবচেয়ে বেশি কষ্ট পেল এবং সহ্য করতে পারছে না এটা, যে তার হাজব্যান্ড এটাকে মেনে নিয়েছে, এই মৃত্যুটাকে স্বাভাবিক হিসাবে, এবং সে হচ্ছে এই যে স্বাভাবিক জীবনে ফিরে যেতে হবে এই টেন্ডেন্সি থেকে তার হাজবেন্ড আলাদা নয়, তার হাজবেন্ডেরও এই টেন্ডেন্সি, এটা ভেবে আসলে মেয়েটা কষ্ট পাচ্ছে। ইট বিকামস আনবিয়ারেবল ফর দ্য উইমেন টু থিঙ্ক দ্যাট হার হাজবেন্ড হ্যাজ ডাগ দ্য গ্রেভ অফ হিজ ওন চাইল্ড। এটা আমাদের এই যে মহিলাটার জন্য খুবই আনবিয়ারেবল, অসহ্য হয়ে দাঁড়িয়েছে, যে সে যখন চিন্তা করছে তার হাজবেন্ড সে তার নিজের বাচ্চার জন্য কবর খুঁড়েছে, এটাই সে নিতে পারতেছে না আর কি। মানে আমার বাচ্চা মারা গেছে ঠিক আছে, কিন্তু তাই বলে আমার হাজবেন্ড দুঃখ প্রকাশ করবে না? আচ্ছা করেছে তাও ঠিক আছে, কিন্তু করলো তাহলে কেন নিজে কবর গিয়ে খুললো, নিজের বাচ্চাকে নিজে কবর দিবে? মানে এই যে বিষয়টা, এই সেন্সটাই তাকে খুব বেশি কষ্ট দিচ্ছে। The wife thinks that her husband doesn't have any feeling for his own child। এই যে বলছে যে ওয়াইফ চিন্তা করছে যে তার হাজবেন্ডের আসলে তার বাচ্চার প্রতি তেমন কোনো দয়া মায়া নেই। অ্যাপারেন্টলি ইট সিমস সো টু দ্য ওয়াইফ অ্যাজ হার হাজবেন্ড ডাজন্ট এক্সপ্রেস ওপিনিয়ন লাইক হার। এবং আরেকটা জিনিস ভাবে যে তার হাজবেন্ড তার মতো করে কেন দুঃখ প্রকাশ করছে না, এটাও সে বলতেছে। রাদার ইট অ্যাপিয়ার্স দ্যাট হি হ্যাজ অ্যাকসেপ্টেড দ্য ফ্যাক্ট উইথ ক্যামনেস। এবং বরং ইট অ্যাপিয়ার্স দ্যাট, এর মনে হচ্ছে যে হি হ্যাজ অ্যাকসেপ্টেড দ্য ফ্যাক্ট, মানে খুব শান্তভাবেই যেন এই যে বাচ্চাটা মারা গেছে এটাকে যেন গ্রহণ করে নিয়েছে আমাদের হাজবেন্ডটা আর কি। তো এটা আমাদের এই ওয়াইফটা মানতে পারতেছে না। বাট শি ডাজন্ট কনসিডার দ্যাট, কিন্তু সে এটা বিবেচনা করতে পারতেছে না বা মানতে পারতেছে না যে ইস হ্যাজ হিজ
হিজ অর হার ওন ওয়ে অফ এক্সপ্রেশন। কিন্তু তিনি এটা মানতে পারতেছে না যে প্রত্যেকেরই আলাদা আলাদা এক্সপ্রেশন রয়েছে, দুঃখ সুখ বিলাপ এগুলো হচ্ছে প্রকাশ করা। তিনি এই মেয়েটা এটা আসলে মানতে পারতেছে না। মেয়েটা ভাবছে যে আমি যেভাবে কষ্ট পাচ্ছি আমার হাজবেন্ডও তো একইভাবে কষ্ট পাওয়ার কথা, তারও তো সওয়াল, তারও তো ছেলে বা মেয়ে, তো সে কেন কষ্ট পাচ্ছে না, সে কেন গিয়ে ওইভাবে কবর খুললো, কেন সে এটাকে মেনে নিচ্ছে। আউটওয়ার্ড কুল বিহেভিয়ার ইজ নট অলওয়েজ আ প্রুফ অফ ল্যাকিং ইমোশন। বলছে বাহ্যিকভাবে যদি আমরা চিন্তা করি সত্যিকার অর্থে যে কুল বিহেভিয়ার, ঠান্ডা মেজাজ বা ঠান্ডা আচরণটা মূলত যে একজনের যে ইমোশন নেই এটার প্রুফ হতে পারে না। ইনফ্যাক্ট his unruffled behavior is just a foil to the turmoil going within him. বলছে তার যে এই যে বিহেভিয়ার, একটা যে আনরাফলড বিহেভিয়ার, যেটা বলছে যে ওই যে যেরকমটা হওয়ার কথা সেরকম না, একটু অদ্ভুত রকমের যে বিহেভিয়ার, এটা মূলত একটা ফয়েল, যেটা হচ্ছে তার ভেতরে মূলত একটা টার্ময়েল চলতেছে, কষ্টের একটা যে যাতনা সেটা চলতেছে, কিন্তু এর উপরে যেন একটা পাতলা পর্দা দেয়া আছে। his controlled grief is both real and intense. তার যে কন্ট্রোলড, সে যে নিয়ন্ত্রণ করে রেখেছে দুঃখটা, এটা সত্যি এবং খুবই তীব্র। ইটস ট্রু দ্যাট দ্য হাজব্যান্ড ইজ মোর সেন অ্যান্ড প্র্যাকটিক্যাল। এটা সত্য যে তার হাজব্যান্ড হচ্ছে একটু বেশি মানে কঠোর এবং একটু প্র্যাকটিক্যাল টাইপের, অ্যান্ড দেয়ারফর অ্যাকসেপ্টস অ্যান্ড রিকনসিলস দ্য ফ্যাক্ট অফ হিজ চাইল্ডস ডেথ। এবং এই জন্য তার যে বাচ্চা, সে বাচ্চাটা যে মারা গেছে এটা সে গ্রহণ করে নিয়েছে এবং এটা সে বুঝতে পেরেছে আর কি। The wife is passionate that she is yet to realize the truth that a dead should be given a proper burial. কিন্তু ওয়াইফ সে খুবই আবেগী এবং সে এটা বুঝতে চাচ্ছে না যে আহ, যে মানে সে এখনো বুঝছে না যে একটা বাচ্চা বা একটা মানুষ যে মারা গেছে তার একটা প্রপার বেরিয়াল দরকার, মানে তার ভালো করে একটা কবর দেয়া দরকার, এটা সে মানতে চাচ্ছে না। The husband in fact carries out his responsibility of giving a proper burial of his son. আচ্ছা, বলছে হাজবেন্ড তার যে ছেলেটা মারা গিয়েছে সে ছেলেটার প্রপার যাতে বেরিয়ালটা হয় বা প্রপারলি যাতে তাকে কবর দেওয়া হয় এই দায়িত্বটা সে পালন করছে। বাট দ্য কনফ্লিক্ট বিটুইন দ্য হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ রিমেইনস আনরিজলভড অ্যাট টু অল আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্সেস। কিন্তু আউটওয়ার্ডলি যদি আমরা চিন্তা করি তাহলে দেখবো যে এই হাজব্যান্ড এবং ওয়াইফের ভেতরে যে ঝগড়াটা বা দ্বন্দ্বটা এটা আনরিজলভ থেকে যাচ্ছে, অমীমাংসিতই থেকে যাচ্ছে। Only time will be the healer and the ultimate resolver of the isolation between husband and wife. শুধুমাত্র সময়ই পারে এই হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের ভেতরে যে দ্বন্দ্ব বা যে নির্জন বা একাকী থাকার যে পরিবেশটা চলতেছে সেটাকে রিমুভ করে দিতে। মানে ব্যাপারটা এরকম যে যতই এখন কান্নাকাটি করুক এই মহিলা তার বাচ্চার জন্য, কিন্তু 7 দিন 10 দিন 1 মাস 2 মাস বা 6 মাস 1 বছর পরে এটা ঠিকই মেনে নিতে হবে বা মেনে নিবে। তো বলছে এটাকে যে টাইম শুধুমাত্র পারে এটাকে রিজলভ করতে, তাদের ভেতরের দ্বন্দ্বটাকে। অনেক বড়, আমি জানি না শেষ করতে পারবো কিনা। হোম বেরিয়াল depicts convincingly the gripe of a woman who cannot accept the hard reality of life. বলছে হোম বেরিয়াল মূলত একটা মহিলার যে দুঃখ সেটাকে সে চিত্রায়িত করছে, যেই মহিলা আসলে লাইফের যে হার্ড রিয়েলিটি, যে কষ্ট যেটা আর কি, সেটাকে সে মেনে নিতে পারতেছে না। দ্য ইয়াং মাদার ক্যানট রিকনসিল হারসেলফ উইথ দ্য ফ্যাক্ট দ্যাট শি হ্যাজ লস্ট হার মাদারহুড। ইয়াং মা তো প্রথম যেহেতু বেবি হয়েছে, সো ইয়াং সে আর কি, তো এই কম বয়স্ক মা তিনি মেনে নিতে পারতেছেন না যে সে তার মাদারহুডটা লস করে ফেলেছে, মানে তার যে বাচ্চাটা হলো সে বাচ্চাটার ফলে সে মা হলো এবং এরপরে সে বাচ্চাটা মারা গেল এবং সে তার মায়ের যে একটা ফিলিং সেটা তার চলে গেল, এইটা সে মেনে নিতে পারতেছে না। It may be that she is in consciousness like a dream, that she has reached the spot near the window from where the grave of the child is visible. এবং এখানে মনে হচ্ছে যে তিনি একটা she is in consciousness like a dream, মানে সে একটা সচেতনভাবে আর কি ইয়েতে যাচ্ছে এবং সে একটা মনে হয় এবার একই সঙ্গে মনে হচ্ছে যেন একটা কনসাসলি সে একটা স্বপ্নও দেখছে, যে সে একটা জানালার ধারে পৌঁছিয়ে গেছে এবং সে জানালা দিয়ে আসলে তার ছেলের যে কবর সেই কবরটা ভিজিবল হচ্ছে বা দেখা যাচ্ছে, এটা যেন সে স্বপ্ন দেখতেছে। দ্য সাইট অফ দ্য গ্রেভ ফ্রেশনস দ্য মেমোরি অফ এ চাইল্ড। বলছে বাচ্চাটার যে বাচ্চাটাকে রিলেটেড যে স্মৃতি এবং একই সঙ্গে শি বিকামস মোর গ্রাইফ স্ট্রাইকেন, মানে বাচ্চাটার সাথে তার যে স্মৃতি এই কবরটা দেখার পরে এটা যেন আবার ফ্রেশ হচ্ছে আর কি, মানে হয় না কাটা ঘায়ে বারবার মানে
কি হয়, উপরে মরা চামড়া হয়, এরপর আবার একটু খটখটিয়ে সেখান থেকে মরা চামড়া তুলে আবার ঘা বের করা হয়। তো ব্যাপারটা এরকম যে বাচ্চাটার কবর দেখে তার যেন এই দুঃখ কষ্টটা আবার রিনিউ হচ্ছে। আর হাজব্যান্ডস লাভিং আর্মস অফার নো কনসোলেশন ফর হার, তার হাজব্যান্ড তাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু তারপরেও সে কনসোলেশন পাচ্ছে না, সান্ত্বনা পাচ্ছে না। দ্য হাজব্যান্ড ফিলস দ্য লস as intensely as her, but he only tries to bear it in another way. হাজব্যান্ড সেও ফিল করছে যে এই যে সে যেভাবে কষ্টটা পাচ্ছে সেভাবে, কিন্তু হি অনলি ট্রাইজ টু বেয়ার ইট, কিন্তু সে এটাকে বহন করতে চাচ্ছে বা এটাকে সহ্য করে নিচ্ছে আর কি, আরেকভাবে আর কি, অ্যানাদার ওয়ে মানে আরেকভাবে। হি ট্রাইজ টু ফরগেট দ্য পার্ট অ্যান্ড টু লিভ ফর দ্য লিভিং, সে এই যে মারা যাওয়ার যে অবস্থা এটাকে ভুলতে চাচ্ছে এবং সে বেঁচে থাকার চেষ্টা করতেছে হাজব্যান্ডটা। দ্য ওয়াইফ ক্যান নেদার রিয়েলাইজ নর ফলো দিস, এই হাজব্যান্ড মানে ওয়াইফ যে, সে নিজে তো বুঝতে চাচ্ছেই না, এমনকি এই জিনিসটাকে ফলো করছে না। তার হাজব্যান্ডকে যে ফলো করে দুঃখটাকে কমাবে বা দুঃখের যে অবস্থা সে অবস্থা থেকে সরে আসবে, এটা সে করছে না। এমনকি সে রিয়েলাইজ করারও চেষ্টা করতেছে না যে মারা গেছে, একে তার ফিরিয়ে আনা যাবে না, এটাও সে চাচ্ছে না, করছে না। শি ক্যান নেদার ফরগেট দ্য ডেড নর ফরগিভ দ্য লিভিং, সে এই মৃত্যুটাকে, তার বাচ্চার মৃত্যুটাকে ভুলতেও পারছে না, অথবা বেঁচে থাকাটাকেও সে ছেড়ে দিতে পারতেছে না, মানে সে মরতেও পারতেছে না, হয় ব্যাপারটা এরকম, সহ্যও করতে পারতেছে না। শি বিকামস কন্টেম্পটেবল টু হিউম্যান কাইন্ড অ্যান্ড ডিসাইডস টু উইথড্র হারসেলফ ফ্রম হিউম্যান টাস্ক, সে আসলে এই হিউম্যান কাইন্ড সম্পর্কে বা মানুষের যে গতি প্রকৃতি ধরন এগুলো সম্পর্কে সে চিন্তা করতেছে এবং সে সিদ্ধান্ত নিচ্ছে যে সে তার নিজেকে হিউম্যান টাচ থেকে দূরে রাখবে, সে এই দুঃখটা নিয়েই থাকবে, তার বাচ্চার স্মৃতি নিয়েই সে থাকতে চায়। ফ্রস্ট ইউজেস ব্ল্যাঙ্ক ভার্স ইন দ্য পোয়েম টু এক্সপ্রেস দ্য ইমোশন অফ দ্য ওয়াইফ, এখানে ফ্রস্ট ব্ল্যাঙ্ক ভার্স ইউজ করেছেন। ব্ল্যাঙ্ক ভার্স মানে কি, যেখানে কবিতার শেষে ছন্দের মিল নাই, প্রতিটা লাইনে লাইনে যে ছন্দের মিল বা একটা রাইম স্কিম থাকবে এবিসিডি এবিসিডি এরকম, এরকম কিছু নাই, এটাকে বলা হয় ব্ল্যাঙ্ক ভার্স। ব্ল্যাঙ্ক মানে কি, খালি শূন্য, ভার্স মানে ওই সেন্টেন্সের ভেতরে যে ছন্দের অন্তমিল সেটা, তো ছন্দের অন্তমিল যখন থাকছে না তখন সেটা ব্ল্যাঙ্ক ভার্স বলে। তো ফার্স্ট এখানে ব্ল্যাঙ্ক ভার্স ইউজ করেছেন এই ওয়াইফের বা এখানে যে মা, সেই মায়ের এক্সপ্রেশনটাকে বা ইমোশনটাকে এক্সপ্রেস করার জন্য। দ্য পোয়েম অলসো অ্যাটেইনস হাই টেকনিক্যাল স্কিল উইথ সিম্পল অ্যান্ড কমন ওয়ার্ডস, সিম্পল এবং কমন ওয়ার্ড ব্যবহার করে এই কবিতাটাতে একটা হাই টেকনিক্যাল স্কিল মানে ইউজ করেছেন রবার্ট ফ্রস্ট। দ্য সাইকো অ্যানালাইসিস অফ দ্য ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ড ইজ দ্য সেন্টার অফ দ্য অ্যাটেনশন অফ দ্য রিডার্স, এখানে আমাদের রিডার যারা, আমরা যারা এই কবিতাটা পড়ছি তাদের চিন্তার যে সেন্টারে যেটা রয়েছে, কেন্দ্রে যেটা রয়েছে সেটা হচ্ছে হাজব্যান্ড এবং ওয়াইফের যে সাইকোলজিক্যাল যে অ্যানালাইসিস, তাদের বিচার বুদ্ধি বিবেক, হ্যাঁ, তাদের চিন্তা ভাবনা এইগুলো তারা কিভাবে করছে এটা নিয়েও যেন আমরা রিডাররা ব্যস্ত হয়ে পড়েছি আর কি, আমাদের অ্যাটেনশনের জায়গাটা ওটাই হয়েছে। ফ্রস্ট ডিপিক্টস এ গ্রিম পিকচার অফ লাইফ উইথ দ্য আউটবার্স্ট অফ ইমোশন অফ এ পিটেবল মাদার। ফার্স্ট এখানে একটা খুব কষ্টকর বাজে একটা পিকচার এঁকেছেন জীবনের, যে জীবনটাতে যেখানে মূলত একটা মা, করুণাময়ী বা দয়াময় একটা মা তার ইমোশনটাকে আউটব্রাস্ট করছে, মানে ভেঙে পড়েছে আর কি, বিক্ষিপ্ত করে করছে এরকম। দ্য পোয়েম টাচেস দ্য হার্ট অফ অল উইথ দ্য হার্টেন্ডিং ডায়ালগস of the domestic life of a husband and wife over the first son's premature death, অর্থাৎ প্রথম ছেলেটা যখন প্রিম্যাচুয়ারলি ডেথ হয়ে গেল, মারা গেল, তখন হাজব্যান্ড এবং ওয়াইফের ভেতরে যে ডোমেস্টিক যে ডায়ালগ হয়ে থাকে ডোমেস্টিক লাইফের, যেটা হচ্ছে মানে একেবারে হৃদয় নিংড়ানো বা হৃদয় ভেঙে দেওয়া যে ডায়ালগগুলি, কষ্টের যে ডায়ালগ, সেই ডায়ালগগুলোর মাধ্যমে এই ঘটনার মাধ্যমে মূলত এই কবিতাটা টাচ করতেছে হার্ট অফ অল, প্রত্যেকের হৃদয়টা টাচ করতেছে। তোমরা যখন এই কবিতাটা পড়ছো, যারা অলরেডি মা, যাদের ছোট বাচ্চা কাচ্চা আছে বা যাদের ছোট ভাতিজা বা ভাতিজি আছে বা ছোট ভাই বোন আছে, তোমরা একটু চিন্তা করো যদি এটার কোনো ক্ষতি হয় তাহলে এই ওয়াইফ যেই কষ্টে রয়েছে সেই কষ্টটা তোমার ক্ষেত্রেও কেমন হতে পারে, একটু চিন্তা করতে হবে। তো এই হচ্ছে আলোচনা এই প্রশ্নটার ক্ষেত্রে। তো আজকে একটু দ্রুত পড়ে দিলাম, র্যাপিড র্যাপিড কোশ্চেন র্যাপিড পড়লাম এই দুইটা কোশ্চেন
আমরা সামনে আরো র্যাপিড পড়তে হবে আমাদেরকে, অনেক কিছু আছে আর কি। তো এই দুইটা প্রশ্ন তোমরা পড়ো সামনের দিন, পড়ে কোথাও যদি বুঝতে সমস্যা হয় সেটা আমি আবার বুঝিয়ে দেবো, তোমরা একটু আমাকে বলতে হবে আর কি যে এখানে এই সমস্যা। ফার্স্ট ইয়ার তোমরা একটু ইন্ট্রোভার্ট হবে, এটা স্বাভাবিক, কিন্তু যে যত তাড়াতাড়ি এক্সট্রোভার্ট হতে পারবা, এক্সট্রোভার্ট বলতে কি একটু টিচারদের সাথে কথা বলা, একটু ফ্রেন্ডদের সঙ্গে কথা বলা, কোনো একটা জিনিসকে বুঝিয়ে নেওয়া। ফার্স্ট ইয়ারে তুমি যেটা বুঝবা না সেটা বুঝিয়ে নিতে হবে। তুমি যদি মনে করো যে বারবার বলছি অমুককে বলবো কি মনে করবে, এটা না, এটা যখনই মনে করবা তুমি পিছিয়ে পড়বা। তো তুমি যখন যেখানে যতটুকু বুঝতে পারছো না সেখানে জিজ্ঞাসা করতে হবে আবার, যেখানে বুঝলাম না। আচ্ছা, তোমাদের কিছু বলার থাকলে 2 মিনিটে বলে ফেলো। তোমাদের ফর্ম ফিল আপ যদি হয়ে যায় তাহলে হতে পারে ঈদের পরেই তোমাদেরকে রুটিন দিয়ে দেবে। ঈদের আগেও দিতে পারে, ঈদের যেহেতু এখনো 20-22 দিন আছে, তো আগেও দিতে পারে। তো আমি আশাবাদী যে ঈদের পরে রুটিন দিবে। তো ঈদের পরে যদি রুটিন দেয়, ঈদ তো হবে হচ্ছে জুলাই অগাস্টে, তাহলে পরীক্ষা শুরু হয়ে যাবে আমাদের। তোমরা যারা পড়াশোনা শুরু করোনি এখনো, শুরু করে দাও। প্রতিদিন 4-5 ঘন্টা করে পড়ো। পড়তেই হবে, পড়া ছাড়া উপায় নেই। তুমি যদি এই ইয়ারে যদি খারাপ করো, দেখবে পরের প্রত্যেকটা ইয়ারে খারাপ রেজাল্ট হয়ে যাচ্ছে। আর এই ইয়ারে যদি তুমি মিনিমাম 2.75-এর উপরে রাখতে পারো আউট অফ 4, তার মানে সেটা ভালো রেজাল্ট, এবং তারপরে তোমার সম্ভাবনা থাকবে হচ্ছে ফার্স্ট ক্লাস পাওয়ার। আর যদি 2.75-এর নিচে চলে আসে, টার্গেট করবা সবসময় যে 3 পয়েন্ট, কারণ ফার্স্ট ইয়ারে প্রচুর ফার্স্ট ক্লাস হয়। ফার্স্ট ইয়ারে 100 জন যদি ভালো পরীক্ষা দেয়, 100 জনের মধ্যে তোমার 50 জনেরই ফার্স্ট ক্লাস হয়। আর বাকি ধরো 30 জনের থাকবে হচ্ছে 2.8-এর ওপরে। আর বাকি যে 20 জন থাকবে সেটা হচ্ছে 2.6-এর ওপরে থাকবে। তো তোমরা সবসময় চিন্তা করো যে ফার্স্ট ক্লাস পাওয়ার, 3 পয়েন্ট পাওয়ার আউট অফ 4 আর কি। তাহলে দেখবা যে 3 পয়েন্ট, হয়তো 3.10, 3.20 বা 3.15 এরকম যদি তোমার থাকে, 3.15, তাহলে দেখবা যে তোমার সেকেন্ড ইয়ারে গিয়ে আবার থ্রির জন্য তুমি লড়াই করবা। তখন সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার যখন 3 পয়েন্ট, মানে দুইটাতেই 3 3 করে থাকছে, এর উপরেও কিছুটা পয়েন্ট থাকতেছে, থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে গিয়ে অনেক ইজি হয়ে গেল, লাইফ স্মুথ। সো এই জিনিসটা চেষ্টা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর পড়াশোনা করো প্রতিদিন 4-5 ঘন্টা করে, 8-10 ঘন্টা পড়ে অসুস্থ হয়ে যাওয়ার দরকার নেই। প্রতিদিন পড়ো 4-5 ঘন্টা করে, তাহলেই হবে। সকালে 2 ঘন্টা, রাতে 2 ঘন্টা, বিকেলে 1 ঘন্টা, এভাবে পড়ো তাহলেই হবে। বেশি প্রেশার নেওয়ার দরকার নেই। সো ঠিক আছে, ভালো থেকো সবাই, আজকে এ পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আবার কথা বলবো। আর নেক্সট ক্লাসে এই যে এই লার্নিং ড্রাইভ থেকে এটা পড়বো, এবং এরপরে আমরা এই শর্ট কোশ্চেনগুলো একটু পড়ার চেষ্টা করব, যতগুলো পারা যায়। সো ঠিক আছে, আল্লাহ হাফেজ, সামনের দিন আবার কথা হবে।